স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর 2:30টায় সাফ জয়ীদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। বাঘিনীদের আবারও ছাদখোলা সাফজয়ী নারীদের বহনকারী ছাদখোলা বাসের বহরে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। হাসিব, সাফজয়ী নারী দলকে বহনকারী ছাদখোলা বাসটির এই মুহূর্তের অবস্থান বাফুফে কোথায় আছে, আর বাফুফেতে আনুষ্ঠানিকতা কি ধরনের রয়েছে? এইমাত্র ছাদখোলা বাসটি বাফুফে ভবনে এসে পৌঁছেছে। আমার ঠিক পেছনেই ছাদখোলা বাসটি রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরার সামনে থেকে সরে যাই, তো যদি দেখানো যায়, তারা এইমাত্র বাফুফে ভবনের সামনে এসে পৌঁছেছে এবং সেখানে উৎসুক জনতা। এবং জানেন, মতিঝিল পাড়া একটি ক্লাব পাড়া, এই ক্লাব পাড়া হওয়ার কারণে ক্লাবের সকল ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে এখানকার যারা ফুটবল ভক্তরা রয়েছেন, রাস্তার দুধারে তো দেখেছি, তাছাড়া তারপরও এই মতিঝিল এলাকায় যত ফুটবল ভক্তরা রয়েছেন, আবাসিক ভবনে যারা থাকেন, তারা প্রত্যেকে নেমে এসেছেন রাস্তায় মেয়েদেরকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করতে তারা এবং সংবর্ধনা দিতে। অসাধারণ একটি পরিবেশ, এবং এই পরিবেশে সাধারণত 2022 সালে যেমনটা আমরা দেখেছিলাম, 2024 সালে একেবারে কমতি নেই বলা যায়। তৌসিয়া, দুর্দান্ত একটি সময় দেশে ফুটবলের নারীরা আবারও সাফে চ্যাম্পিয়ন হয়েছে, সাফের রানী হয়ে নেপাল থেকে দেশে ফিরেছে, যেভাবে 2022 সালেও তারা এসেছিল। এবং এইখানে অর্থাৎ বাফুফে ভবনের সামনে তাদের একটি সংবর্ধনা রয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভুইয়া উনি বাফুফে ভবনে আছেন, যতটা জানতে পেরেছি আমরা। আর কিছুক্ষণ পরেই হচ্ছে সেই সংবর্ধনা শুরু হবে, এবং বাসটি দাঁড়িয়েছে বাফুফে ভবনের ঠিক বাইরে, গেটের বাইরে। মেয়েরা হেঁটে আসছেন, আমরা দেখানোর চেষ্টা করব। গণমাধ্যম কর্মীদের প্রচন্ড ভিড় রয়েছে, সিকিউরিটি যেমন নিশ্চয়তা রয়েছে, ঠিক তেমনি স্কাউটের সদস্যরাও সিকিউরিটি নিশ্চিত করছেন। মেয়েরা হেঁটে আসছেন সাফের ট্রফি হাতে, ক্যাপ্টেন সাবিনা খাতুনের হাত ধরে সে ট্রফিটা ঢুকছে বাফুফে ভবনের দিকে। মারিয়া মান্ডা থেকে শুরু করে সঞ্জিদা, রুকনা চাকমা এবং ঋতুপর্ণা সকলেই রয়েছেন এই দলটিতে। আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা ঢুকছে, সাফজয়ী মেয়েরা, যাদের হাত ধরে সাফের শিরোপা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জেতে। এবং এখানে একটা আনুষ্ঠানিকতা রয়েছে, যেটা আমরা শুরু থেকে বলেছিলাম, সেটি আসলে আর কিছুক্ষণ পরে শুরু হবে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভুইয়া উনি ভেতরে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সানজিদা, মাসুদা পারভিন ঢুকলেন এই মাত্র, এবং কোচিং স্টাফ যারা আছেন, এবং সাফে এবং ঋতুপর্ণা চাকমাও কিন্তু ঢুকছেন। দেখতেই পাচ্ছেন যে ভক্তদের কি পরিমাণ উচ্ছ্বাস। আসলে 2022 সালে সাফের এই শিরোপা জয়ের পর 2024 সালেও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় বাংলাদেশের। নিঃসন্দেহে দেশে ফুটবল অনেক বড় একটা প্রাপ্তি। তৌসিয়া, হাসিব, আপনি থাকুন সেখানে। হয়তো সামনে আরো কি ধরনের আনুষ্ঠানিকতা হবে আমরা পরে আপনার কাছ থেকে সেটা জানতে পারবো। পোশাক শ্রমিকরা সরে যাওয়ায় রাজধানীর মিরপুর 14 নম্বরের অবস্থা এখন স্বাভাবিক। যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে। সকালে দাবি আদায়ে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এ সময় তাদের বাধা দিলে পুলিশ ও সেনাবাহিনীর দুটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে 2 পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে মিরপুর 14 থেকে কচুক্ষেত বাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে স্থানীয়রা। পরে পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে সড়কের নিয়ন্ত্রণ নেয় পুলিশ ও সেনাবাহিনী। দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা একটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুল চূড়ান্ত ঘোষণা করে এ রায় দেন। এ নিয়ে একদিনের ব্যবধানে খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা 12টি মামলার কার্যক্রম উচ্চ আদালতে বাতিল হলো। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনো শুরু করা যায়নি। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুতই গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 নভেম্বর দলটির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে যৌথ সভার আয়োজন করে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, গত 15 বছরে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ।
নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে তারা। 7 নভেম্বরের প্রকৃত ইতিহাস প্রজন্মের সামনে তুলে ধরতে এবার ব্যাপকভাবে দিনটি পালন করবে বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ঢাকা জেলা পুলিশের সাবেক কর্মকর্তা শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারপারসন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আদালত এ আদেশ দেয়। আজকে যেটা হয়েছে যে 27শে অক্টোবর তারিখে যে 17 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এই ট্রাইব্যুনাল ইস্যু করেছিলেন, সেই পরোয়ানা মূলে এডিশনাল এসপি শহীদুল ইসলাম, যিনি সাভার সার্কেলে দায়িত্বরত ছিলেন, তাকে গতকালকে গ্রেপ্তার করে কক্সবাজার থেকে এখানে আজকে আদালতে উপস্থিত করানো হয়। আদালত আজকে আমাদেরকে শুনেছেন, শোনার পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। দেশের বাইরের খবর। নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত স্পেনের পূর্বাঞ্চল। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 95 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার থেকে স্পেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কয়েক ঘন্টার ব্যবধানে রেকর্ড করা হয় 320 মিলিমিটার বৃষ্টিপাত, যা ওই অঞ্চলগুলোর 1 মাসের গড় বৃষ্টিপাতের সমান। টানা বৃষ্টিতে ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশে মারাত্মক ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা। ধসে পড়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেতু। উদ্ধার কাজে জরুরি বিভাগের সঙ্গে মোতায়েন করা হয়েছে 1000-এরও বেশি সেনা। বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। স্মরণকালের সবচেয়ে বড় দুর্যোগে স্পেনে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা ও লেবানন। লেবাননের ঐতিহ্যবাহী শহর বালবেকে প্রাণ গেছে 19 জনের। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় গাজার বেইত লাহিয়া শহরের আর কিছুই অবশিষ্ট নেই। আশ্রয়কেন্দ্র, স্কুল, হাসপাতাল, বাড়িঘর, দোকানপাট সবই নিশ্চিহ্ন হয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনে। গত কয়েকদিন ধরেই এই আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী রিয়াদে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ স্তরের বৈঠকে এ দাবি করেন তিনি। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।